হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরবাড়ির 10,73,75,000 সম্পত্তি বাজেয়াপ্তর নির্দেশ দেওয়া হয়েছে, যার মধ্যে রয়েছে স্কুল, বাড়ি, লজ। এনডিপিএস মামলায় অভিযুক্ত হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর ও তাঁর ভাই। লালগোলা সহ 17টি জায়গায় হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের সম্পত্তি রয়েছে, যা বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকায় মাদকের কারবারে সম্পত্তি করলেই বাজেয়াপ্ত। আগামী দিনেও এ ধরনের বাজেয়াপ্ত করা হবে। প্রতিক্রিয়া পুলিশ সুপারের। কি জানিয়েছেন হুমায়ুন কবিরের মেয়ে, দেখুন। তো বাবার জন্য, বাবার ওপর দুশ্মনী বের করার জন্য এটা মমতা ব্যানার্জি লোক করছেন। যেহেতু বাবার ওপরে কিছু করতে পারছেন না, তাই মেয়ে শ্বশুর বাড়িতে আঘাত করলে তো বাবার আঘাত হবে, সেই জন্য এরকম করছেন। না, আগে থেকে না, যখন থেকে পার্টি চেঞ্জ হলো, বাবা নতুন জনতা উন্নয়ন পার্টি চেয়ারম্যান নিজে হলো, তখন থেকে এই যে এইসব কিছুর পর থেকেই হয়েছে শুরু, তার আগে থেকে না। হঠাৎ করে একেবারে রাজনৈতিক প্রতিহিংসা, আর কিছু নয়। কারণ নর্মাল যদি হতো তাহলে হেডলাইনটা জাস্ট আমার শ্বশুর মশাইয়ের হতো, হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়ি হতো না হেডলাইনটা। তাহলে সেটা আমার শ্বশুর মশাইয়ের নাম দিয়ে হতো, সেটা হুমায়ুন কবিরের নাম দিয়ে হেডলাইন দিয়ে হতো না কখনো, যে হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুরের এটা হচ্ছে, ওটা হচ্ছে, জামাইয়ের এটা হচ্ছে। তাহলে নর্মালি যার প্রবলেম তাকে দিয়ে সলভ করানোর চেষ্টা করা হতো। একেবারেই রাজনৈতিক অভিসন্ধি, এমনটাই বলছেন হুমায়ুন কবিরের কন্যা। এবং অতীতের ঘটনা একেবারে তার বাবার প্রসঙ্গ টেনে আনা হয়েছে। যদি একেবারে তাদের পারিবারিক ইস্যু হিসেবে দেখাতো পুলিশ, তাহলে কোনো আপত্তির জায়গা ছিল না। কিন্তু শুধুমাত্র তার বাবার বিরুদ্ধে সরব হওয়ার কারণেই কিন্তু তার বাবা সরব হয়েছেন, দল থেকে বেরিয়ে এসেছেন, নতুন দল গঠন করেছেন। পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা, এমনটাই বলছেন তার কন্যা। কি বলছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, দেখুন। মামলা তো পুরনো মামলা তো গতকাল তৈরি হয়নি, তদন্ত তো গতকাল থেকে হয়নি, বা এই গত কদিনের হুমায়ুন কবির বিদ্রোহ করার পর কিছু তো হয়নি। হুমায়ুন কবির বিজেপির বি টিমের দায়িত্ব নেওয়ার পর থেকে তো হয়নি ব্যাপারটা। হুমায়ুন কবির যে মামলায় তিনি, ওটা বলুন যে এই আদালত যখন বলেছে, তখন আদালতে আপনাদের আইনজীবীরা কি করছিলেন? আদালত তো সব দিক দুপক্ষকে বিচার করে নোটিশটা দিয়েছেন বা অনুমতিটা দিয়েছেন। ওই বিজেপির কথা শুনে নাটুকে বিদ্রোহ, ঘুরিয়ে বিজেপিকে সাহায্য করা, বিজেপির 19 সালের লোকসভার প্রার্থী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, হুমায়ুন কবির, ফলে এর সঙ্গে প্রতিহিংসার কোনো সম্পর্কই নেই। এটা পুরনো মামলা। তৃণমূল কাউন্সিলরের মারে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ। ধৃত উত্তর ব্যারাকপুরের 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য। গতকালই তার 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ হয়েছে। জামিন চেয়ে আদালতে সওয়াল করেছেন নিজেই ধৃত আইনজীবী এবং তৃণমূল কাউন্সিলর। জামিনের আবেদন খারিজ করে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। অভিযুক্ত কাউন্সিলরকে 6 বছরের জন্য আগেই সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। বাড়ির জমিতে প্রতিবেশীর বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ, আর সেই বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় বৃদ্ধের ছেলেকে প্রথমে মারধর করা হয়, এমনটাই অভিযোগ ওঠে। এবং ছেলেকে বাঁচাতে গেলে 81 বছরের তুলসী অধিকারীকে লাথি মারার অভিযোগ ওঠে এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গ্রেফতার করা হয় তৃণমূল কাউন্সিলর তথা আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে। একাধিক অভিযোগ রয়েছে এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। উত্তর ব্যারাকপুরের 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি। পেশায় নিজেই আইনজীবী, নিজেই নিজের হয়ে সওয়াল করেন। যদিও তার জামিন গতকাল খারিজ হয়ে গিয়েছে। 7 দিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ। আমরা এই মুহূর্তে রয়েছি ঘটনাস্থলে। ক্যামেরাম্যান শুভঙ্কর লা তোমাকে দেখাচ্ছি। এই হচ্ছে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের তৃণমূলের যিনি ওয়ার্ড কাউন্সিলর, তার কার্যালয়, এবং এখানেই চায়ের দোকানের সামনে তিনি বসেছিলেন। এবং আমাদের সঙ্গে রয়েছেন একজন প্রত্যক্ষদর্শী, তিনি কি দেখেছেন জেনে নেব। আপনি তো কালকে এসেছিলেন, চায়ের দোকানে বসেছিলেন, কি হয়েছিল? রবীন্দ্রবাবু কোথায় বসেছিল? এইখানে বসছিল, আর পাশে শশী কিশোরী বলে আর একজন বসেছিল, আমি ওদিকটা বসেছিলাম। কি দেখলেন? দেখলাম হঠাৎ ওই যে মারা গেছেন আর কি, সে আর তার ছেলে এসে ওর সঙ্গে ধাক্কাধাক্কি করছিল। তার সাথে ওই রবীন্দ্র ভট্টাচার্যের সঙ্গে। কারা ধাক্কা মারছে? তারা? হ্যাঁ, তারা ধাক্কাধাক্কি করছিল। তারপর রবীন্দ্র বোধহয় ধাক্কা পাক্কা দিয়েছে, দেওয়ার পরে ওখানে চলে যায়। চলে যাওয়ার পরে তর্কাতর্কি হয়, তারপর শরীর খারাপ হয়, এখানে বসে ওই বৃদ্ধ। হ্যাঁ, তুলসী অধিকারী ওর নাম। এসে তারপর জল খায়, জল করে নিয়ে যায় হসপিটালে। তারপর যা শুনলাম হসপিটালে গিয়ে মারা গেছে। এই হলো ঘটনা। গালিগালাজ করেছে কে?
সবাই করেছে, ও যেরকম করেছে ও করেছে, উভয় পক্ষই তর্কাতর্কি করেছে, গালিগালাজ করেছে, কিন্তু তর্কাতর্কি হয়েছে দুজন। কি নিয়ে ঝামেলা? ও সেটা আমি জানতাম না, পরে জানলাম ওদের বাড়ি ওখানে নিয়ে গন্ডগোল, সেটা আমার জানতাম না, ওটা আমার জানার বিষয় ছিল না। পরে অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ যে এইখানে এই ঠিক এই চায়ের দোকানের এই সামনের যে এখানেই বসেছিলেন এবং সেখানেই ঘটনার সূত্রপাত এবং সেখান থেকেই ধাক্কাধাক্কি, তারপরে তুলসী অধিকারী পড়ে যান এবং তারপরে অসুস্থ অবস্থায় তাকে এখানে শোয়ানো হয়, সেখান থেকে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের সেনা হাসপাতালে। সেনা হাসপাতালে নিয়ে গেলে তুলসী অধিকারীকে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা এবং এই ঘটনার পর পরিবারের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে গ্রেপ্তার করে ব্যারাকপুর থানার পুলিশ। কিন্তু প্রশ্ন হচ্ছে, বেআইনি নির্মাণের প্রতিবাদ করেছিলেন এই তুলসী অধিকারীর পরিবার এবং দীর্ঘদিন ধরে টালবাহানা চলছিল এবং বেআইনি নির্মাণ এবং সেই বিষয়টি 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে তারা জানিয়েও ছিল, কিন্তু তৃণমূল কাউন্সিলর তাদের কথায় কর্ণপাত করেননি এবং কোনো পদক্ষেপও নেননি। এবং যেহেতু বাড়ির সামনে বহুতল তৈরি হচ্ছে এবং কোনো জায়গা না ছেড়ে তাদের নর্দমা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই কারণে তারা বাধ্য হয়ে উত্তর ব্যারাকপুর পুরসভা তৃণমূল পুরসভাকে তারা লিখিতভাবে অভিযোগ জানান এবং অভিযোগের ভিত্তিতে পুরসভার তরফ থেকে নোটিশ ইস্যু করা এবং পদক্ষেপ নেওয়া হয়েছিল। আর তারপরই এই ঘটনা। মৃত বৃদ্ধের পরিবারের কি অভিযোগ, তুলসী অধিকারীর ছেলে এবং পুত্রবধূ কি বলছেন দেখুন। এবারে ফিরছিলাম, তো সেই সময় উনি দাঁড়িয়েছিলেন, এখানেই দাঁড়িয়েছিলেন। দাঁড়ানোর পর আমাকে বললেন যে এই শোন, তুই বাড়িটার ব্যাপারে দিয়েছিস, চিঠি দিয়েছিস? আমি যে হ্যাঁ, রবীন্দ্রনাথ ভট্টাচার্য কাউন্সিলর 23 নম্বর, কালকেই 9:30 নাগাদ। তো বলতে যে তুই চিঠি দিয়েছিস? আমি বললাম হ্যাঁ, কেন? আমি বললাম বাড়িটাতে, বলছে তুই লিগাল তুই জেনে গেলি কোনটা ইনলিগাল কোনটা লিগাল, জেনে গেলি? আমি বললাম যে হ্যাঁ, সেটা তো জেনে, আমাকে জানিয়েছিলিস? আর না, আপনাকে জানিয়েছি। আমাকে জানিয়েছিস তো? না, হ্যাঁ, তোরা আমাকে না জানিয়ে তো এত বড় হিরো হয়ে গেছিস নাকি, নিজেকে হিরো মনে করছিস? দিয়ে তারপরেই বলার পরেই সঙ্গে সঙ্গে অকাত্য ভাষায় গালাগালি দিতে শুরু করেছে। চলে এলাম, আমার বাড়িতে এসেছি, আমার বাবা বললো কি হয়েছে রে? আমি বললাম এই ব্যাপার। বললো তো চত দেখি, কেন গালাগালটা দিল। পাঠিয়ে বসে ওখানেই ছিলেন, তারপরে ওই খেয়াঘাটের ওতে, বালিঘাটে মানে খেয়াঘাটের ওখানে। তারপর উনি বললেন যে দাদা আপনি কি বলেছেন? বাবা এই কথাই বলেছেন, বাবা এর থেকে কোনো কথা বলেনি, আপনি কি বলেছেন? তখন বলতে যে কি বলেছি মানে তুমি আমাকে করতে না, বাবাকে সত্যি একটা বাজে ভাষায় গালাগাল দিয়েছে, যেটাতেই বাবা কলারটা ধরেছে। কলার ধরেছে বলেই বাবা অপরাধ করে হয়েছে, বাবাকে ধাক্কা মেরেছে, সঙ্গে সঙ্গে লাথি চালিয়েছে। বলতে যাতে ওনাকে তো অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, তারপরে প্রথমে একটা ধাক্কা মেরে বাবা একবার পড়ে গেছে, আমার হাজব্যান্ডকে চত্থাপ্পড় মেরেছে, আমার হাজব্যান্ড ওনার পা ধরে নিয়েছে যে যা বলার আমাকে বলুন, আমার বয়স্ক বাবাকে কিছু বলবেন না। বলাতে তখন বলেছে যে আমার বউ মারা গেছে বলে তোদের এইটুকু মেরেছি, নাহলে এখানে পিটিয়ে মেরে ফেলতাম বলেছেন রবীন ভট্টাচার্য। তারপরে বাবাকে আবার যখন একটা লাথি মেরেছে, তখন বাবা উল্টে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।